তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি এই নামটা শুনলেই আমাদের মাথায় আসে সেই পরমাণু বোমের গল্পটা, যে জাপানের দুই শহরে হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোম ফেলা হয়েছিল, যেখান থেকে কিছু তেজস্ক্রিয় রশ্মি বেরিয়েছিল, যেগুলোর একটা দীর্ঘস্থায়ী খারাপ প্রভাব ছিল। পরমাণুর গঠন জানার জন্য কিন্তু এই তেজস্ক্রিয়তার একটা ভূমিকা আছে। তাই খুব ছোট করে আমরা আজকের ভিডিওতে এই ব্যাপারটা জানবো, কারণ ক্লাস 9-এ তোমাদের সিলেবাসে কিন্তু তেজস্ক্রিয়তাটা উল্লেখ করা আছে। তেজস্ক্রিয়তার মূল বিষয়বস্তু জানার আগে কয়েকটা বিষয় তেজস্ক্রিয়তা সম্পর্কে বলি। যে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, এই যে প্রপার্টিটা, এটা কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের একটা ধর্ম। মানে কোনো মৌল যদি তেজস্ক্রিয় হয়, তার সেই তেজস্ক্রিয়তা ধর্মটা কিন্তু সেই মৌলের যৌগের মধ্যেও বর্তমান থাকবে। কারণ মৌল যখন যৌগ তৈরি করে তখন তার ভেতরের যে নিউক্লিয়াস তার কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র ইলেকট্রনটা আদান প্রদান হয়। যেহেতু তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয়ার প্রপার্টি বা একটা নিউক্লিয়াসের ধর্ম, সেই ধর্মটা কিন্তু যৌগের মধ্যেও বজায় থাকবে। এবার আমরা মূল বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি, যে এই যে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, এর উৎপত্তি কোথা থেকে। তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি এই ধর্মটা যে বিজ্ঞানী প্রথম লক্ষ্য করেন তার নাম হচ্ছে হেনরি বেকারেল। 1896 সালে তিনি একটি লবণ, পটাশিয়াম ইউরেনাইল সালফেট, এই লবণটার থেকে কিছু রশ্মি বেরোতে দেখেন, যে রশ্মিগুলোর মধ্যে কতগুলো অদ্ভুত ধর্ম ছিল। কিরকম ব্যাপার, যেমন ধরো এই রশ্মিগুলো অন্ধকারের ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করছিল, পাতলা ধাতুর পাতকে ভেদ করে চলে যাচ্ছিল, গ্যাসকে আয়নিত করতে পারছিল। এই বিশেষ ধর্মগুলো তিনি লক্ষ্য করেন এবং সেই মুহূর্তে এই যে রশ্মিগুলো নির্গত হচ্ছে সেগুলোকে একটা কিছু নাম তখন অবধি দেওয়া ছিল এবং পরবর্তীকালে বেকারের রশ্মি বলা হতো। মানে আর অ্যাডভান্স নয়, প্রাথমিকভাবে। যেহেতু হেনরি বেকারেল এই ব্যাপারগুলোকে পর্যবেক্ষণ করেছিলেন যে কিছু যৌগের এমন একটা ধর্ম রয়েছে যেগুলো বাকিদের থেকে একটু আলাদা, যে সমস্ত যৌগের মধ্যে কিন্তু এই ধর্মগুলো নেই, যে এদেরকে যদি আমরা একটা কাগজে মুড়েও রাখি দেখা যাচ্ছে যে সেই রশ্মিগুলো তা সত্ত্বেও নির্গত হচ্ছে। এরও পরবর্তীকালে কিছুদিন পরে রাদারফোর্ড 1902 সালে রেডিয়াম ব্রোমাইড থেকেও একই ধরনের জিনিস লক্ষ্য করেন, অর্থাৎ কিছু রশ্মি নির্গত হতে তিনি দেখেন। এই ব্যাপারগুলো যখন কিছুটা জানা হলো তখন বোঝা গেল যে একটা কোনো বিশেষ ধর্ম এই যৌগগুলোর প্রত্যেকের মধ্যে কমন, যে কারণের জন্য এদের থেকে এই অদৃশ্য রশ্মিগুলো নির্গত হচ্ছে, যাদের কিছু বিহেভিয়ার রয়েছে যেগুলো নর্মাল বাকি আলোক রশ্মির মতো নয়। তখনই এই তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি এই ধর্মটা সম্পর্কে জানা গেল। এই ধর্মটা কি? এই ধর্মটা হচ্ছে কতকগুলো মৌলের নিউক্লিয়াসের ধর্ম। প্রকৃতিতে বেশ কিছু মৌল রয়েছে যে মৌলগুলোর নিউক্লিয়াস ন্যাচারালি রেডিও অ্যাক্টিভ বা প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয়। কারা? ইউরেনিয়াম, রেডিয়াম, পোলোনিয়াম, থোরিয়াম, আরও অনেক মৌল রয়েছে। এই মৌলগুলোর যে নিউক্লিয়াস, সেখান থেকে একটা অদৃশ্য রশ্মি নির্গত হয়, যে রশ্মিগুলো কি ভেদন ক্ষমতা উচ্চ, এরা গ্যাসকে আয়নিত করতে পারে, এরা তোমার তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দিয়ে কখনো কখনো প্রভাবিত হয়, কখনো কখনো হয় না। এই সমস্ত বিষয়গুলো যে যে মৌলের রয়েছে এই ধর্মগুলো, কি রশ্মি বের হয় সে সম্পর্কে ডিটেলস আমি ভিডিওর পরবর্তী অংশে বলছি। সেই মৌলগুলোকে একটা বিশেষ ক্যাটাগরিতে ফেলা হলো, বলা হলো এরা হচ্ছে তেজস্ক্রিয় মৌল বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এবং এদের যে যৌগ সেই যৌগের মধ্যেও এই ধর্মগুলো বর্তমান থাকবে। তখন প্রশ্ন আসে যে এই যে তেজস্ক্রিয় মৌলগুলো থেকে মূলত কোন রশ্মিগুলো নির্গত হয়, অর্থাৎ তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে নির্গত রশ্মিগুলো কি কি। যেহেতু প্রথমেই বললাম যে এটা একটা নিউক্লিয়ার প্রপার্টি, তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে মূলত 3 ধরনের রশ্মি নির্গত হয়, আলফা, বিটা ও গামা। এটার নাম হচ্ছে আলফা, এগুলো গ্রিক লেটার, এর নাম হচ্ছে বিটা এবং এর নাম হচ্ছে গামা। দেখা যাচ্ছে এই কতগুলো মৌল রয়েছে যাদের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে এই 3টে রশ্মি নির্গত হচ্ছে, এবং বাহ্যিক কোনো প্রভাবের দ্বারা এটাকে বন্ধ করা যাচ্ছে না। মানে ধরো উষ্ণতা বাড়িয়ে দিয়ে উষ্ণতা কমিয়ে, চাপ বাড়িয়ে চাপ কমিয়ে এই রশ্মিগুলোর
নির্গত হওয়াকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, অর্থাৎ এই রশ্মিগুলো পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে নির্গত হচ্ছে। এবং এই রশ্মিগুলোর প্রত্যেকটার কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক্স বা নিজস্ব ধর্ম রয়েছে। যেমন ধরো এই যে আলফা কণা বা আলফা রশ্মি, এটা ধনাত্মক কণা। এটা কি? এটা হচ্ছে হিলিয়াম 2+। প্রকৃতপক্ষে আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত। হিলিয়াম একটা পরমাণু, যে পরমাণুটা তৈরি হচ্ছে দুটি ইলেকট্রন, দুটি প্রোটন এবং দুটি নিউট্রন দিয়ে। যখন এই দুটো ইলেকট্রন বেরিয়ে চলে যায় তখন যেটা পড়ে থাকে সেটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। এই হিলিয়াম নিউক্লিয়াসের স্রোতকেই বলা হচ্ছে আলফা কণা। অর্থাৎ তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে নির্গত যে 3 প্রকার রশ্মি, সেই 3 প্রকার রশ্মির মধ্যে একটি হচ্ছে আলফা রশ্মি। আলফা রশ্মি কিছুই নয়, আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত। অর্থাৎ এটি হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত, এবং সেই ধনাত্মক আধানটার মান মোটামুটি হচ্ছে ইলেকট্রনের আধানের দ্বিগুণ, 3.1 × 10⁻⁻19 কুলম। এবং এর ভর হচ্ছে 6.4 × 10⁻26 কিলোগ্রাম, সরি -27 কিলোগ্রাম। অর্থাৎ আলফা কণা যেটা তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে নির্গত হচ্ছে সেটি একটি ধনাত্মক কণার স্রোত। বিটা কিছুই নয়, বিটা হচ্ছে ইলেকট্রন। অর্থাৎ বিটার প্রতিটা ধর্মই হচ্ছে ইলেকট্রনের সঙ্গে সমান। অর্থাৎ বিটার যে আধান সেটা ইলেকট্রনের আধানের সঙ্গে সমান। শুধুমাত্র খেয়াল রাখবে এই আধানটা হচ্ছে পজিটিভ এবং এই আধানটা হচ্ছে নেগেটিভ। কিন্তু গামাটা একটু অন্য রকম এদের থেকে। গামা কিন্তু কোনো কণা নয়, গামা হচ্ছে শুধুই শক্তি, উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন শক্তি। গামা রশ্মি হচ্ছে কোয়াইট সিমিলার উইথ লাইট, আলোর মতো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। গামা রশ্মির কিন্তু কোনো ভর নেই। গামা রশ্মি শুধুমাত্র একটি উচ্চ ভেদন ক্ষমতা, আলোর থেকে ভেদন ক্ষমতা অনেক বেশি, মানে এর শক্তি অনেক বেশি, কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, 10⁻⁸ থেকে 10⁻13 মিটার। এই রেঞ্জে, সরি 10⁻10 থেকে 10⁻13 মিটার, এই রেঞ্জে হচ্ছে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তার মানে দেখো মূল যে বিষয়বস্তুটা দাঁড়ালো তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, এই ধর্মটা কতগুলো মৌলের রয়েছে? সব মৌলের মধ্যে নেই। যে মৌলগুলো রয়েছে সেই মৌলের নিউক্লিয়াস থেকে এই 3 ধরনের রশ্মি নির্গত হয়, আলফা, বিটা এবং গামা। এই রশ্মিকে আমরা বাহ্যিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না। এদের মধ্যে আলফা হচ্ছে প্লাস, বিটা হচ্ছে মাইনাস এবং গামা হচ্ছে নিস্তরিত। এদের মধ্যে সব থেকে গামা রশ্মির ভেদন ক্ষমতা বেশি, এবং তারপরে হচ্ছে আলফা, তারপরে হচ্ছে বিটার ভেদন ক্ষমতার দিক থেকে। ভেদন ক্ষমতাটা যদিও তোমাদের ক্লাস 9 অত ইম্পর্টেন্ট না, তোমাদের মূলত এদের প্রকৃতিটা জানা দরকার। এবং আরও একটা জিনিস, পরমাণুর গঠনে এর ইম্পর্টেন্সটা কোথায়? আসলে তেজস্ক্রিয়তা বা এই রেডিও অ্যাক্টিভিটি ধর্মটাকে যখন আমরা এক্সপ্লেন করতে গেছিলাম তখন দেখা গেছিল যে পরমাণু নিউক্লিয়াসের নিউট্রন বাই প্রোটন, এই n/p রেশিওর প্রত্যেকটা মৌলের জন্য একটা পার্টিকুলার ভ্যালু আছে। যে ভ্যালুটা সেই মানের অতিক্রম করে গেলে সেটা তেজস্ক্রিয়। সাধারণভাবে যাদের ক্ষেত্রে n/p এর অনুপাতটা 1.5 এর থেকে বেশি তারা প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয়। তবে আমি বলছি এর কম বা অন্য শর্তেও কিন্তু বিভিন্ন মৌল তেজস্ক্রিয় হতে পারে। অর্থাৎ তেজস্ক্রিয়তা ধর্মটা আবিষ্কার হওয়ার ফলে পরমাণুর নিউক্লিয়াস সম্পর্কে আরও আমাদের আগ্রহটা বাড়ে, যে তাহলে নিউক্লিয়াসের মধ্যে কী রয়েছে, কি বিশেষ কারণে কোনো মৌলের নিউক্লিয়াস অন্য মৌলের থেকে একটু আলাদা। সেই ব্যাপারগুলো কিন্তু তোমাদের অত ডিটেলসে ক্লাস 9-এ হয়তো নেই, কিন্তু এটুকু আমাদের জেনে রাখতে হবে যে তেজস্ক্রিয়তা মূল বিষয়বস্তুটা কী। আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম তেজস্ক্রিয় সম্পর্কে তোমাদের একটা খুব লাইট আইডিয়া দিতে, কারণ তোমাদের ক্লাস 9-এর সিলেবাসে এর থেকে ডিটেলস আইডিয়ার প্রয়োজন নেই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আর প্রত্যেককে শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম।